দুঃখ, দুর্দশা আর বাস্তবতা এসব নিয়ে বড় বড় কথা খুব সহজেই বলা যায়। কিন্তু যখন এটা আমাদের নিজের জীবনে আসে, তখন বোঝা যায় এটা কতটা কঠিন। জীবন সব সময় সিনেমার মতো হয় না। এখানে সব প্রশ্নের উত্তর মেলে না, সব চেষ্টার ফল পাওয়া যায় না। আর সবাই আমাদের বুঝবেও না। আমাদের জীবনের কখনো অর্থের টান, কখনো সম্পর্কের ভাঙন, কখনো নিজের ভেতরের অস্থিরতা, এসবই বাস্তবতা। অনেক সময় হাসি মুখের আড়ালে মানুষ কত চাপ নিয়ে বাঁচে সেটা কেউ দেখে না। তবু দিন শেষে থেমে থাকা যায় না, কারণ দায়িত্ব আছে, পরিবার আছে, নিজের প্রতি একটা নীরব প্রতিশ্রুতি আছে, যে কোনোভাবেই হোক ঠিক থাকতে হবে। আসলে বাস্তবতা খুব কঠিন, কিন্তু এটাকে অস্বীকার করে লাভ নেই। ধীরে ধীরে মানিয়ে নেওয়া, ভুল থেকে শেখা আর নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়েও সামনে এগোনোর চেষ্টা, এটাই হয়তো সত্যিকারের শক্ত হওয়া। জীবন নিখুঁত হবে না, কিন্তু অসম্পূর্ণতার মধ্যেই টিকে থাকতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে প্রায় ২ দিন পর আমার বাড়ির কাজকর্মের একটা ভিডিও নিয়ে আসছি। গতকালকে আমি অনেক চেষ্টা করেছিলাম, এমনকি ব্ল্যাঙ্কেটের নিচে মাথা ঢুকিয়ে ভিডিওতে ভয়েস এড করতে চাইছিলাম, কিন্তু পারিনি। কারণ আমাদের ঘরের উপর একটা মন্দির আছে, আপনারা জানেন। ওই মন্দিরে গত ২ দিন থেকে কীর্তন চলতেছে। সবসময় গান, বাজনা, সাউন্ড, মানে কান একেবারেই জ্বালাপালা। কিন্তু কিছু করার নেই। মন্দিরের পাশে বাড়ি হলে এমনটা তো সহ্য করতেই হবে। তো যাই হোক, আজকে আমি যে ভিডিওতে ভয়েস এড করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, তার পেছনের কাহিনীটাও আপনাদেরকে আমি বলবো। কি কাহিনী করে আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে আমি ফুলের গাছগুলোর গোড়া মাটিগুলো একটু আলগা করে দিলাম, আর সেই সাথে ফুলের গাছের যে বয়স্ক পাতাগুলো একটু লাল হয়ে গেছে, ওই পাতাগুলো কেটে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি পানি। আমার ফুল এত ভালো লাগে, আর আমার বারান্দায় যেহেতু এই ফুলগুলো সব সময় ফুটে থাকে। দেখুন, একদিকে ফুল ঝরছে, একদিকে অনবরত ফুল ফুটতেই চলছে। মানে মন ভালো হওয়ার মতন একটা জায়গা। তারপরে চলে এলাম আমার গাছগুলো থেকে আজকে কিছু বেগুন পারবো। সেদিন প্রায় ২-২.৫ কেজির মতন বেগুন পারছি। তো মধ্যে মনে হয় ৩ থেকে ৪ দিন গেছে। এখন গাছে আরো অনেক বেগুন হয়েছে। আজকে বেগুনগুলো পারতে হবে, তা না হলে বেগুনগুলো নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, অনেক লম্বা লম্বা বড় বড় সাইজের এক একটা বেগুন, অনেকটা লম্বা, প্রায় ১ হাত লম্বা লম্বা এক একটা বেগুন হয়েছে এবার আমার গাছে। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এবছর বেগুনের ফলনটা ভালো হয়েছে। তবে কোনো যত্ন ছাড়া। প্রতি বছর যেভাবে আমি বেগুন গাছের গোড়ায় পড়ে থাকি, যত্ন করি, তো এবছর সেরকম কিছুই করা হয়নি। মাটি উঠিয়ে দেওয়া হয়েছিল জাস্ট একবার। আর জাস্ট চারাগুলো লাগানোর সময় আরকি একটু গোবর সার দেওয়া হয়েছিল। তারপরে আর কোনো ধরনের রাসায়নিক সার এই গাছগুলোর গোড়ায় প্রয়োগ করা হয়নি। তারপরে মাশাআল্লাহ ভালো হয়েছে, যেহেতু এই জায়গার মাটিটা ভালো। আর এইবার আমি আমার বাগানটা চেঞ্জ করেই লাগিয়েছি। এখানে রোদ পায়, আলো পায়, বাতাস পায়, মাটিটাও একটু আঁটালো টাইপের। তো এই জায়গাটা সবজির জন্য একেবারেই পারফেক্ট। রমজান মাসে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, সবজি খুব কম খাওয়া পড়ে। আর বাজার থেকে সবজি আনলে ফ্রিজে গড়াগড়ি খায়। আর এদিকে আবার বাড়িতেও আমার কিছু টুকটাক সবজি হয়েছে, যেমন শিম, বেগুন, বাঁধাকপি। তো ওগুলো আসলেই নষ্ট হচ্ছে, খাওয়া হচ্ছে না। তো আজকে ভাবতেছি ইফতারে খিচুড়ি করব। খিচুড়ির সাথে মানে ছোলা ভুনার পরিবর্তে বেগুন ভাজি করব। যেহেতু খিচুড়ির সাথে বেগুন ভাজিটা ভালো মানায়। আর সেই সাথে আরো কিছু বেগুন আলু দিয়ে ভাজি করব, ভাতের সাথে খাওয়া যাবে। আর আমার জায়ের বাড়িতে কিছুটা পাঠিয়ে দিব। তো মানে একদিকে গড়ে অ্যালার্জি, তার উপরে আবার বেগুন-টেগুন, আসলে ওসব দেখতেও ভয় লাগে। আমি আর আরিয়ান ২ জনই মানে অ্যালার্জির সমস্যায় ভুগতেছি। তো যাই হোক, আমরা খাবো না, বাকিরা তো খেতে পারবে। শুধু শুধু বেগুনগুলো নষ্ট হবে, তাই ভাবলাম পেড়েই নেই। তো আমার এত ভালো লাগে নিজের হাতে যখন গাছ লাগাই আর সেই গাছ থেকে সবজি উঠাই। তো এই ভালো লাগাটা আসলে আমি কোনো বাসায় আপনাদেরকে প্রকাশ করতে পারবো না বা বোঝাতে পারবো না। গত পরশুদিনের ভিডিওটা এডিট করা ছিল। গতকালকেই ভিডিওতে ভয়েস এড করতে গিয়েছিলাম, কিন্তু পারি নাই। তাই পরে আমি ওই যে বাচ্চাদের বিষয়ে, বাচ্চাদের হেল্পের টাকার বিষয়ে আমি ভিডিওটা, ছোট ভিডিওটা আরকি সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলে শেয়ার করেছিলাম। তো জানি না আমার গতকালকে ভিডিওতে সাউন্ড শোনা গেছে কিনা। কারণ গতকালকে আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন গান বাজনাটা খুব জোরে ছিল।
তো যাই হোক বেগুনগুলো পেড়ে নিয়ে আসলাম। এখন আমি রাহিলাকে নিয়ে চলে আসছি আমার সেই পুরনো সবজির বাগানের ওখানে। আমার পুরনো সবজি বাগানটা দেখুন একেবারে খালি। তো গত ৩-৪ দিন আগে আমার লাই গাছের আর কি আগাগুলো কেটে রাখছিলাম বীজ সংরক্ষণের জন্য। তো ওটা আমি রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন এই যে লাই গাছে ফুল হয়, তারপরে যে ছোট ছোট কলা আসে, তো ওগুলো থেকে আর কি বীজগুলো আলাদা করে নিচ্ছি। তো ওগুলোর বীজ আলাদা করতে খুবই আরাম লাগে, এভাবে হাত দিয়ে চাপ দিলে জোর করে বীজগুলো পড়ে যায়। তো তারপরে ভালো করে জেরে জুড়ে আর কি খোসাটা ফেলে বীজগুলো আলাদা করে নিব। সর্ষে দানার মতন এটা থেকেও তেল বের করা যায়। তো এটাও সর্ষেরই একটা প্রজাতি। তো শাকটাকে আমরা লাই শাক হিসাবেই বলি। এই যে দেখুন হাত দিয়ে এভাবে চাপ দিলেই বীজগুলো কি সুন্দরভাবে জোরে নিচে পড়ে যাচ্ছে। আর এই যে দেখুন খোসাটা উপরে আর বীজগুলো সুন্দরভাবে নিচে বসেছে। এই যে ধান মাড়াই করার সময় যেভাবে আর কি ধানের খড় উপরে আর দানগুলো নিচে পড়ে থাকে। তো এখন এখান থেকে আর কি খোসাগুলো জেরে ফেলে দিব আর বীজগুলো বের করব। এই যে দেখুন আমি অল্প অল্প করে কিছুটা নিচ্ছি কুলোর মধ্যে। আর আমি আসলে কুলো দিয়ে ওইভাবে অতটা ভালো করে জারাজারি করতে পারি না। কারণ আমরা তো বাজার থেকে চাল কিনে খাই, তো ওটা আসলে অতটা জারার প্রয়োজন হয় না পরিষ্কার চালটাকে। তো অনেক সময় দেখা যায় টুকটাক দান থাকলে বেছে ফেলে দেওয়া হয়। আর বাবার বাড়িতেও কখনো ধান চাল ওইভাবে কুলো দিয়ে জারি নাই, তাই আমি অতটা ভালো করে চারতে পারি না। যেভাবে পারি সেইভাবে আর কি কোনোমতে বীজগুলো থেকে খোসাটা ফেলে দিচ্ছি। আর বীজগুলো সবকটা বীজ একসাথে করে আরো ২ দিন রোদে শুকিয়ে ওটা ১ বছরের জন্য আর কি সংরক্ষণ করে রেখে দিব। এটা দিয়ে ভর্তা করেও খাওয়া যায়। যেকোনো শাকের সাথে একটু পাটায় বেটে আর কি ভর্তা করে খাওয়া যায়। খুব জাল হয়, মানে এই ভর্তাটার খুব ঝাঁজ থাকে। সর্দি বা গলা বসে যাওয়া, তো ওই বিষয়ে আর কি ঐরকম কিছু হলে এই বীজগুলো দিয়ে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ভর্তার জন্য স্পেশালি রাখবো না। কিছুটা দিয়ে ভর্তা করেও খাওয়া যাবে আর কিছুটা রেখে দিব আগামী বছর বীজ কালেকশনের জন্য আরকি। তো যাই হোক, এখন দেখুন চলে আসছি বেগুন কাটার জন্য। এখানে আমার গাছের বেগুনগুলো আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। বেগুনগুলোর ভেতর এত নরম, একটা বীজও নেই এখনো। আর একটা বেগুনেও পোকা আসে নাই। একেবারে সাদা দবদবে বেগুনের ভেতরটা। এখানে আমি ১ম এ বেগুন কাটলাম ইফতারের জন্য। মানে ইফতারে খিচুড়ির সাথে যেটা ভাজি করব। একটু লম্বা সাইজের আরকি আস্ত বেগুন। আর সেই সাথে রাহেলা হচ্ছে ছোট করে কাটতেছে ভাজি করার জন্য। তো রাহিলা যখন বাড়িতে গিয়েছিল, ওর সামনের চুলগুলো কেটে একেবারে ছেলেদের মতন করে ফেলছে। যার জন্য ওকে এখন সামনের দিক থেকে দেখতে ভূতের মতন লাগে। দেখুন, গতকালকে একজন ভিডিওতে কমেন্ট করছেন যে রাহেলার এই অবস্থা কেন? মুখের দিকে তাকাতে ঠিক ভূতের মতন মনে হয়। তো আসলে ওর চুলগুলো কাটার কারণে এরকমটা দেখায়। মানে চুলগুলো কপালে চলে আসে। আর ওর মাথায় চুলও একেবারে হালকা পাতলা আরকি। লম্বা চুল নয়। যার জন্য এরকমটা দেখায়। তো ওরা বারবার ওই একই কাণ্ড করে। শিফাও আগে ওই ঘটনা ঘটাতো, এখন ঘটায় না। মানে বারবার শুধু সামনের চুলগুলো কাটতে থাকে। তো শিফা অনেক বকাবকির পরে এটা এখন ছাড়ছে কোনোমতে। আর রাহিলা ওর বাড়িতে গিয়ে মনে হয় কাটছিল। তো যাই হোক, আমি এই যে বেগুনগুলো কেটে নিলাম। কাটাকাটি শেষ হয়ে গেছে প্রায়। এখন বেগুনগুলো পানিতে একটু ভিজিয়ে রাখবো। এই যে দেখুন, একটা বেগুনেও পোকা নেই। কি সুন্দর লম্বা সাইজের বেগুন। আমি একটা বেগুনকে ২ ভাগ করে দিয়েছি। তো কাটাকুটির কাজ শেষ। এখন বেগুনটাকে পানিতে ভিজিয়ে রাখবো, যেহেতু বেগুনের ভেতর একটু কালো কষ থাকে। বেগুনটা পানি থেকে উঠিয়ে নুন দিয়ে মেখে, তারপরে যে হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আজকে ইফতারের সময় খুব তাড়াহুড়ো ছিল। মানে একটু বাগানের কাজে লেগে পড়ে কাজ করতে একটু লেট হয়েছে। তো ইফতারের সময় এমনিতেও প্রতিদিন তাড়াহুড়ো লেগে যায়। মানে আগে মনে হয় সময় আছে। আসরের নামাজ পড়ে রান্নাবান্নায় লাগার পরে দেখা যায় এটা সেটা করতে সময় চলে যায়। তো তারপরে যখন দেখা যায় ইফতারের ১০ মিনিট বা ১৫ মিনিট টাইম বাকি রয়েছে, তখন এত তাড়াহুড়ো লাগে, মনে হয় যে আরেকটা চুলা যদি বেশি থাকতো বা আরেকটা হাত যদি বেশি থাকতো, তো কোনোমতেই আরকি এরেঞ্জ করা হয়। তো এই যে দেখুন, বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজি করা হচ্ছে। খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে, যেহেতু গাছের একেবারে তরতাজা বেগুন।
তো এক ধাপ উঠিয়ে তারপরে আরেক ধাপ দিয়ে আমি এখানে চলে আসছি ফল কাটার জন্য। তো তরমুজটা কাটার আছে। এখন বাজারে তরমুজ বেশি একটা ভালো বের হয় নাই। এই যে দেখুন তরমুজটার কি অবস্থা। তো ওই জন্য এখন আর বাজার থেকে তরমুজ কিনতে ইচ্ছা করে না। তরমুজের ভেতরটা বেশিরভাগ সময় সাদা থাকে। দেখুন একেবারে সাদা দবদবে সাইড, আর মিডিলে আর কি সামান্য একটা লাল অংশ আছে। তো তারপরেও যেহেতু কিনে আনা হয়, ফেলে তো আর দেওয়া যায় না। লাল না হলেও তরমুজ তরমুজ তো আমরা রসের জন্যই খাই। হয়তো রসটা একটু বেশি মিষ্টি হওয়ার জায়গায় কম মিষ্টি হয়। আর গাছে ছোটো একটা পেঁপে আরিয়ানের দাদি পেড়ে আনছিলেন আমাদের গাছ থেকে। তো একেবারে ছোটো পেঁপে ছিল, গাছের পেঁপে। ওনারা পেঁপে খেতে পছন্দ করেন, তাই ওনাদের জন্য কেটে নিচ্ছি। আর আমাদের বাসায় যেহেতু অনেক পেঁপে ছিল, পেঁপে খেতে খেতে এখন আর পেঁপে খাইতে ইচ্ছাই করে না। আগে যেহেতু অনেক খাওয়া হয়েছে, ওনারা পেঁপে একটু বেশি পছন্দ করেন। তো যাই হোক, তার মধ্যে দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার ইফতার ওইদিকে আমি রেডি প্রায় করেই নিয়েছি। আরো 10 মিনিট সময় বাকি আছে। এদিকে আমার খালাও আসছেন আমাদের বাড়িতে আর কি। আমার খালা, আমার সবার ছোট খালা যিনি, উনি আসছেন। ওনার কিছু ঔষধ আমাদের বাসা থেকে নেওয়ার কথা ছিল। তো আমার শাশুড়ি আর খালা গল্প করতেছেন, তার ফাঁক দিয়ে আমি চলে আসছি আমার বাগানে। আজকে সেহরিতে আমি শিম রান্না করব মাছ দিয়ে। তো আমার বাগানের কিছু শিম উঠানোর ছিল, ওগুলো আর উঠানো হয় নাই। এদিকে লেট হয়ে যাচ্ছে, ইফতারের পরে উঠানো যাবে না, বাইরের দিকটা অন্ধকার হয়ে যাবে। তার আগে ভাবলাম আমি শিমগুলো উঠিয়ে নেই। তো ওই যে দেখুন বেশি একটা পারি নাই, আরো কিছু রয়েছে, ওগুলো রেখে দিয়েছি, যেহেতু সেহরিতে তরকারি কম খাওয়া হয়। তো এর মধ্যে আরেকটা জিনিস আমি দেখাই, ওটা একটু আগে ছিল। মানে আমার তো দোকান বিক্রি করে দিয়েছি, টাকাও পেয়েছি। তো তার মধ্যে থেকে দোকান বিক্রির টাকা দিয়ে প্রথম আমি যেটা করলাম দেখুন, আজকে বাড়িতে আর কি একটা গাড়িওয়ালা আসছিল। ওই বেডশিট গুলো আমি অনেকদিন থেকে দেখতেছি, ওরা মাইক অ্যানাউন্স করে বিক্রি করে। তো আমারও কেনার ইচ্ছা ছিল। আজকে আমিও দেখুন সস্তা পেয়ে বস্তা ভরে এক গাদা মানে বেডশিট আর বালিশের কভার কিনে নিয়ে এসেছি। বেডশিট গুলো এত বড় বড় সাইজের, মানে মধ্যের দিকে কেটে 2 পার্ট করলে তারপরেও বড় একটা বক্স পালং যেগুলো থাকে, বক্স খাটে আর কি, খুব সুন্দরভাবে হবে, মানে ডাবল বেডশিট। তো আমি দেখছি, তবে এগুলো এত বড় আর কি, কি বলবো। তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এখানে দুইটা একটু লাইট কালার কিনছি, আর দুইটা একটু এই যে ফুল টুল দেওয়া, দেখতেই পাচ্ছেন। তো আমাদের ওই রুমে যে খাটের মধ্যে আমি বর্তমানে বসে আছি, ওই খাটটা অনেক বড়। ওটা হচ্ছে বালু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছিল। ওখানে 7-8 জন মানুষ থাকা যায়, বাচ্চা কাচ্চা নিয়ে। তো ওই খাটের জন্য স্পেশালি বড় বড় বেডশিটের প্রয়োজন হয়। আর বালিশের কভার কিনছি, দেখুন দেখুন বালিশের কভার গুলো, একটা কভার 25 টাকা করে পড়ছে, আর একেবারে কটন, সফট কটন বালিশের কভার গুলো। আর এই যে বেডশিট গুলো, তো ওগুলোর মুড়িটা সেলাই করে নিলে আরো বেশি সুন্দর লাগবে। এই কালারটা আমার কাছে ভালো লাগছে। মানে এখানে যতটা কালার ছিল তার মধ্যে থেকে আমি বেছে বেছে আর কি 4টা নিছি 200 টাকা করে। তো আমি 4টা 1000 টাকার বেডশিট আর বালিশের কভার কিনছি আজকে। বাজার থেকে কিনলে তো একটা বেডশিটে 500 টাকা চলে যায়। তো আমি বাড়িতে সস্তা পেয়ে আর কি আমার কাছে বেডশিট গুলো ভালোই মনে হয়েছে। একটু কড়া কড়া টাইপের বেডশিট, এই টাইপের বেডশিট গুলো খাটে পাতার পরে, মানে কেউ যদি বসে বা একটু বিছানায় উঠে তাহলে খুব তাড়াতাড়ি জমে যায় না। তো ওই জন্য আমার এই টাইপের বেডশিট গুলো বেশি ভালো লাগে। তো এই যে দুইটা একটু কালারিং দেখতে পাচ্ছেন, ওগুলো আনছি আমার ওই যে শ্বশুর শাশুড়ি মা আসলে বা শিফা যে রুমে থাকে ওই রুমের জন্য। এই দুইটা আনছি, একটু কালারফুল ডিজাইন দেওয়া। আর একটু সাদা টাইপের যেগুলো দেখতে পাচ্ছেন আলাদা, এই যে ওটার নিচে আমি দেখাবো আপনাদেরকে। তো এটাও আসলে ভালো লাগে, এটার কালারটা সুন্দর, ফুলগুলো বড় বড়, এটাও আমার কাছে ভালো লাগছে, যেটা এখন বর্তমানে আমি হাতে নিয়েছি। আর এই যে এটা কিনছি আমি আমার পছন্দের, মানে আমাদের বেডের জন্য। এই যে দেখুন, তো অনেক বড় বড় সেম সাইজের আর কি বেডশিট গুলো। এটা একটা বেডশিট কেটে বড় বড় সাইজের দুইটা বেডশিট যে কোনো খাটের জন্য অনায়াসে তৈরি করা যাবে। আর মুড়িটা সেলাই করে নিলে আরো বেশি সুন্দর লাগবে। তো আমি আর মুড়িটা সেলাই করব না, ওইভাবেই থাক, যেহেতু রাফ ইউজ করব, কোনো সমস্যা নেই। আর বাইরে থেকে কেউ এলে তো একটু বেডশিট চেঞ্জ করে দেওয়া হয়। তো এখানে আমি বেডশিটের সাইজটা আপনাদেরকে দেখানোর জন্য একটা বেডশিট বাইরে নিয়ে আসছি। তো এই যে দেখুন, জুবাইর আর রাহেলাকে বলছি বেডশিটটা এভাবে মেলে ধরার জন্য। দেখুন কতটা বড়, ঠিক একটা শাড়ির মতন লম্বা।
মনে হচ্ছে। দেখুন, ঠিক একটা শাড়ি আর কি যতটা লম্বা হয়, প্রায় অতটুকুই লম্বা বেডশিটগুলো, আর সাইজেও অনেকটা বড়, দেখতেই পাচ্ছেন। একটা বেডশিট কেটে ২টা করা যাবে। ২০০ টাকা করে নিয়েছে বাজারে। ২৫০ টাকার কমে তো কোনো বেডশিট পাওয়াই যায় না, আর তাও স্যুটও পাওয়া যায়। তো ২০০ টাকায় এরকম বড় সাইজের একটা বেডশিট, সুতাগুলো পচা না, আমি টান দিয়ে দেখছি, সুতাটাও ভালো। তারপরেও মানে সস্তা পাওয়ায় এতটা কিনছি, তা না হলে আমি এতটা কিনতাম না। কারণ আমাদের ঘরে ২টা বেড আছে বড়, বড়। ওই ২টা বড়, বড় বেডের জন্য বড়, বড় বেডশিটের প্রয়োজন হয়। আর ২টা বেডশিটেরই বেডশিট দেখা যায় আবার আলাদা করে চেঞ্জ করে একটার পরে একটা তুলে একটা পাততে হয়। তো ওইজন্যই নিয়ে নিলাম। যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা লম্বা এই বেডশিটটা। ৬০ টা বেডশিট কিনছি ৮০০ টাকা দিয়ে, আর ৮ টা বালিশের কভার কিনছি ২০০ টাকা দিয়ে। মানে আমি সর্বমোট ১,০০০ টাকা দিয়ে কিনছি। আমার দোকান বিক্রির টাকা থেকে এই ১ম আমার ঘরের কাজে আরকি আমি ১,০০০ টাকা খরচ করলাম। দোকান বিক্রির টাকা থেকে ফার্স্ট টাইম ১,০০০ টাকা আমি আজকে আমার ঘরের আরকি জিনিসপত্রর পেছনে খরচ করলাম। যাই হোক, ওইটুকুই ছিল। আ কেমন হয়েছে বেডশিটগুলো আপনারা কমেন্ট করে জানালে খুশি হব। তারপরে চলে আসছি ইফতারের পূর্বে। এখানে দেখুন আজকে আমাদের রিজিকে আরকি যা, যা ছিল এরেঞ্জ করা হয়েছে। এখানে আজকে খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে জিলাপি। আমার খালা আসছেন, খালা আসার সময় জিলাপি, খেজুর আর শসা ওগুলো আনছেন। তো ওটাই আরকি রেডি করা হয়েছে। আর আমাদের ঘরে তো খিচুড়ি, জিলাপি আমাদের ঘরেও আনা হয়েছিল। তো ২ টা জিলাপি ২ প্লেটে আনা হয়েছে। আর সবার জন্য আমি এখানে প্লেটে খিচুড়ি নিয়ে নিলাম। আর সেই সাথে বেগুন ভাজি দিয়ে দিচ্ছি। প্রতিদিন খিচুড়ির সাথে ছোলা ভাজি, ছোলা ভুনা দেওয়া হয়। আজকে বেগুন ভাজি, নিজের গাছের ফ্রেশ সবজি আছে যেখানে, সেখানে আর শুধু, শুধু ছোলা ভুনা করে কি হবে ভাবলাম। বেগুনগুলো কাজে লাগবে, আর খিচুড়ির সাথে বেগুন ভাজি খেতে ভালোই লাগে। তো দেখুন, তরমুজটা সাদা। এখানে ২ জাতের জিলাপি, একটা হচ্ছে একটু সাদা, একটা হচ্ছে লাল খেজুর। আর তো যাই হোক, ইফতারের সময় চলে আসছে। এদিকে আমার ভাইও আসছিলেন। তো সবাই মিলে আজকে আমরা অনেকজন, দেখুন একটা খাটে জায়গা নেই। তো কেউ এখানে প্লেট নিয়ে বসছে, কেউ এখানে, মানে সবাই আরকি বসে, বসে ইফতার করা হচ্ছে। তার মধ্যে রাহেলা উম মনে হয় বাথরুমে গিয়েছিল, একটু পরে আসছিল। তাই রাহেলাকে এখানে দেখা যাচ্ছে না। তো যাই হোক, কথা বলতে, বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। আর সন্ধ্যার সময় সবাই মিলে যখন সারাদিন রোজার পরে আরকি সন্ধ্যা মিলে সবাই যখন এভাবে একসাথে বসে ইফতার করি, তখন মানে এই যে একটা আনন্দ, সারাদিন রোজা রাখার কষ্টটা চলে যায় ওই মুহূর্তে। সবাই মিলে একসাথে গল্প করে, করে খাওয়া-দাওয়া। তো এটাই আসলে রমজানের সবথেকে বড় বিশেষত্ব। তো যাই হোক, তো আজকে আমি একটা গাড়ি নিয়ে আমার বোনের বাসায় আসছি জাস্ট ভিডিওতে ভয়েস এড করার জন্য। ২০০ টাকা খরচ হলে ভিডিও থেকে হয়তো আমি ৭০০-৮০০ টাকা পেয়ে যাবো। আর রেগুলারিটিও মেইনটেইন হয়ে যাবে। ভাবছিলাম মাগরিবের টাইমে হয়তো চিল্লাচিল্লি বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধ না হওয়াতে একটা গাড়ি আরিয়ানের বাবাকে আনতে বলছি। আর গাড়িতে করে আমি বোনের বাসায় এসে বর্তমানে বসে, বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি। কারণ গত ২ দিনও আমি ভিডিও শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে। তো যাই হোক, ভিডিওতে ভয়েস দিয়ে আমি চলে যাবো। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।